আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে এই রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বাঁকুড়া টিভিতে আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম বাংলার টপ নিউজগুলি। দেখতে থাকুন সেই নিউজগুলি বাঁকুড়া টিভির পর্দায়। সারা দেশের সঙ্গে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সাড়ম্বরে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। সেই খবর দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। সামনে যাও, আরো একটু তো সামনে যাও, সামনে যাও, সামনে দিয়ে এসো। তীব্র তাপদাহের পর অবশেষে বাংলায় স্বস্তি মিলল। হাওড়া, হুগলি শহর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টিতে বজ্র বিদ্যুৎ সহ কমল তাপমাত্রাও। অবশেষে সমাজে মানুষের মধ্যে এলো স্বস্তি। দেখতে থাকুন সেই খবর।
ভাড়াটা যাই করলেন আমাদের গাড়িটা ছড়ি দিয়ে তুমি কি করো? ব্যবসা হয়ে যাচ্ছে। এবার উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ মেমারির বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দিরের শাখা 1 নম্বর বিদ্যালয়ের ছাত্রী আফরিন মণ্ডল, প্রাপ্ত নম্বর 491, 98.2 পয়েন্ট। দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়। খান একটু খাওয়ান খাওয়ান আপনার স্কুলের একজন ছাত্রী, সে উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আফরিন মণ্ডল 491, 98.2% পেয়ে আমাদের এই বিদ্যালয়ে মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1 থেকে 6th র্যাঙ্ক করেছে। এতে বিদ্যালয়ের সকলে, পরিচালন সমিতি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী সকলে খুব খুশি এবং আপ্লুত। কত বছর পর এরকম রেজাল্ট হলো? কত বছর নয়, কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। গত 15 বছরের ইতিহাস যদি দেখা যায়, আমাদের বিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক নেই, এরকম নেই, প্রত্যেকটা ইয়ারেই থাকে। এবারে মাধ্যমিকে মার্জিনালি আমরা র্যাঙ্ক করতে পারিনি, 96.27 পর্যন্ত ছিল, তারপর আর আমরা যেতে পারিনি, কিন্তু উচ্চ মাধ্যমিকে আবার আমরা ফিরে এসেছি। সামগ্রিক রেজাল্ট কেমন? সামগ্রিক রেজাল্টের কথা এখনই আমরা নয়, কোনো বিদ্যালয়ই বলতে পারবে না। তার কারণটা হচ্ছে 3টে সংসদ রেজাল্ট দিতে আরম্ভ করবে, তাদের রোল নাম্বার দেখে রেজাল্ট পাবে। 1 থেকে 10 পর্যন্তই শুধুমাত্র একটা থেকে প্রেস রিলিজ করা হয়েছে। সামগ্রিকভাবে 10 তারিখে পূর্ণাঙ্গভাবে বলা যাবে, সব মার্কশিট বিদ্যালয়ে আসবে, 10 তারিখে মার্কশিট দেওয়া হবে। তবে 3টে 3.5 পরেও পিকচারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যখন ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে, তার আগে দেখা যাবে না। এটা আশা করেছিলেন? হ্যাঁ, আমাদের প্রেডিকশন, আমাদের একদম প্রেডিক্টেবল ক্যান্ডিডেট। আফরিন যে 5 থেকে 6-এর মধ্যে হবে আমরা জানতাম, ওভার সাইনিং প্রেডিকশন মিলে গেছে আমাদের। অন্যান্য স্টুডেন্টদের যারা এই বছর পরীক্ষা দেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদেরকে কি বলবেন? তাদের উদ্দেশ্যে তাদেরকে বলবো, এই বিদ্যাসাগর নামাঙ্কিত এই মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1 এই বিদ্যালয় থেকে মাধ্যমিকে 1 রয়েছে, উচ্চ মাধ্যমিকে 3 রয়েছে, মাধ্যমিকে 8 রয়েছে, উচ্চ মাধ্যমিকে 6th, 8th, 10th একাধিকবার রয়েছে, এবছর আবার 6th রয়েছে। তোমরা এদিকে দেখো, রোল মডেল করো, বিদ্যালয়ের শিক্ষকদের কাছে এসে মুষ্টি ভিক্ষা করে নিয়ে যাও এবং ডিসিপ্লিন লাইভ লিড করো, অবশ্যই সাফল্য আসবে। আপনার নাম এবং পরিচয়? কেশব কুমার ঘোষাল, হেডমাস্টার, মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1। থ্যাংক ইউ। আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা সবাই আমাদের সন্তানের মতো, তো সন্তানের সাফল্যে মায়ের যে আনন্দ, সেই আনন্দটা আজকে হচ্ছে। অনেক ছাত্রছাত্রী আপনার স্কুল থেকে পরীক্ষা দিয়েছে, সবাই হয়তো সেই র্যাঙ্ক করতে পারেনি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যে যার পরিশ্রমের ফল পেয়েছে, তো যারা ভালো রেজাল্ট করেছে সেটা যেমনই, যারা তার আশানুরূপ ফল পায়নি
তারা নিশ্চয়ই আগামী দিনে আরও বেশি পড়াশোনা করলে বা চেষ্টা করলে নিশ্চয়ই ভালো ফল পাবে। আপনার নাম? আমার নাম বিপাশা সরকার। অফরিন, যখন নাম জানতে পারলে তোমার নাম ঘোষণা হচ্ছে টিভিতে, ঠিক অনুভূতিটা একটু শেয়ার করবো? টিভিতে প্রথমে আমি দেখিনি, আমার একজন বন্ধু জানালো, তখন সঙ্গে সঙ্গেই আমি খুলে দেখি আর দেখছি আমার নাম কিছুক্ষণ আগেই জাস্ট বলা হয়েছে। কত পেয়েছো? 491। 491। ঠিক অনুভূতিটা কীরকম এখন? খুবই ভালো লাগছে। কি হতে চাও বড় হয়ে? বড় হয়ে ডাক্তার হতে চাই। কজন গৃহশিক্ষক রয়েছে তোমার? 4 জন। বাবা মা কী করেন? বাবা একজন এমএসকে স্কুলের গেস্ট টিচার, আর মা এমনিতে হাউসওয়াইফ। এছাড়াও ইনি মেমারি পোস্ট অফিসের পোস্টাল এজেন্ট। আজকের এই সাফল্য কাকে ক্রেডিট দেবে বেশি? ক্রেডিট তো সবাইকেই দিতে হবে, তবে বাবা মাকে সবার আগে দিতে হবে, তারপর টিচার, এছাড়াও দাদু দিদা মাসি তারাও সবসময় পড়াশোনার পাশে থেকেছে। সবচেয়ে অনুপ্রেরণা কে দিয়েছে? সব থেকে অনুপ্রেরণা যদি সেটা আমার মায়ের সমতুল্য আর কেউ অনুপ্রেরণা দিতে পারে। সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতে? 8 থেকে 10 ঘন্টা। কোন বিষয়ে নাম্বার বেশি আসছে? এখনও তো মার্কশিট পাইনি, শুধুমাত্র রাজ্যে যে আমার পজিশন সেটাই জানতে পেরেছি। কোন স্কুল? মেমারি বিএম ইনস্টিটিউশন ইউনিট 1। আগামী দিনে কি হতে চাও? ডাক্তার হতে চাই। কেন ডাক্তার হতে চাও কেন? ডাক্তার হতে চাই সেটা আমি এই কারণেই বললাম, আমি একটা গ্রামে থাকি, তো সেখানে মানুষের অনেক ভুল ধারণা আছে ডাক্তারের সম্পর্কে। তাছাড়া ডাক্তারি একটা নোবেল প্রফেশন, এটাতে আমি যদি নিজেকে নিযুক্ত করতে পারি তাহলে অনেক মানুষেরই অনেকভাবে সেবা করতে পারবো। নাম? আফরিন মণ্ডল। মহিলার উপর অত্যাচার, তৃণমূল করায় মহিলাকে শারীরিক নিগ্রহ করার অভিযোগ। ঘটনাটি পুরসুরার ছিলা ডাঙ্গালির মালিকপাড়া অঞ্চলের। অভিযোগের তিন বিজেপি কর্মীর বিরুদ্ধে 3 জনই পুলিশের হাতে গ্রেপ্তার। অভিযোগ অস্বীকার করে পাল্টা রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেই খবর দেখতে থাকুন। চলে আসে, প্রচণ্ড মদ ফদ খেয়ে নেশা ফেশা করেছিল। থাকার পর কারণে আমার ছেলে এসেছিল, আসার পরে আমার ছেলেকে চিকচিকি ধরে টানাটানি করে, কিছু বাতাসা দিয়েছিল, চিকচিকি ধরে টানাটানি করছিল। টানাটানি করতে আমার ছেলে এসে আমার স্ত্রীকে বলেছে মা ওরা আমাকে কিছু ভাষায় গালাগালি করছে, আমাকে জয় শ্রীরাম বলতে বলেছে, আমি বলিনি বলে আরও বেশি গালাগালি করছে। সেই জন্য আমার স্ত্রী ছুটে গেছে, দিয়ে বলেছে আমার ছেলেকে এরকমভাবে, ছোটো ছেলে জয় শ্রীরামের কী জানে, ওকে এরকমভাবে বলতে বলছিস বলেছে বলে কিছু ভাষা আমার ছেলে স্ত্রীর চুলের ছুটি ধরে পেটে ঘাড়ে অস্থানে লাথি মারা 4-5 জন মিলে। তারপরে আমি কিছুক্ষণ বাদ দিয়ে ওই জায়গায় যেয়ে পৌঁছে, যে দেখি যে এই অবস্থা, পা দিয়ে রক্ত বেরাচ্ছে এবং থানাতে জামা ব্লাউজ রক্ত মাখানো একবার থানাতে জমা নিয়ে নিল। হ্যাঁ, 4-5 জন মিলে চেষ্টা করেছিল। আমি তো বাড়িতে ছিল। চেষ্টা করেছিল শিলতানির চেষ্টা করেছিল কিনা স্ত্রী বলবে, আমি তো বাড়ি থেকে ছুটে এসেছি, এসে দেখি ওই অবস্থা রক্ত। আপনার নাম? জামা ব্লাউজ সব থানায় জমা নিয়েছে, রক্ত মাখানা। থানার বড়বাবু না মেজবাবু জানিনি, ও নিয়ে রেখেছে। আপনার নাম? আমার নাম পান্ডালাল বালি। বলুন, প্রথম থেকে আস্তে আস্তে বলুন। বলুন বলুন। আমি বিচার চাই, আমার উপরে যা ঘটনা ঘটিয়েছে আমি একটা বিচার চাই, আমি বাড়ি যেতে চাই, তাদের শাস্তি চাই। এরকম থানাতে আমার ব্লাউজ রক্ত মাখা পড়ে রয়েছে। কি হয়েছিল প্রথম থেকে একটু বলুন। প্রথম থেকে আমি বাড়ালি ভোগ হয়েছিল, বাড়ি আসছিলাম, আমার ছেলেকে কিস্তি করেছিল। আমি যে জয় শ্রীরাম করতে, আমার ছেলে যে বলছে আমার কিস্তি পাচ্ছে, জয় শ্রীরাম করছে, আমি যে বলতে আমাকে কিস্তি করে চুলের মুঠি ধরে নিয়ে জমিতে ফেলে 3-4 জন মিলে ব্লাউজ ছিঁড়ে এরকম অস্থানে লাথি মেরে রক্ত বের করে আমি কোনো রকমে ওখান থেকে বেরিয়ে আসি। এখন ঘুরেই তারা নাকি আমার মারধর করবো, কাটবো করছে। আমি বাড়ি যেতে চাই, আমি যারা ওরকম করেছে তাদের শাস্তি চাই। হ্যাঁ। কি হয়েছে আপনার সাথে? কি করেছে? সবাই মিলে যে গায়ে চেপে পড়েছে, এরকম কোনো রকম আমি বেরিয়ে যাই। যে থানা কজন ছিল? 3 জন ছিল, 3-4 জন ছিল। ওনারা কি আপনার শ্লীলতাহানি করার চেষ্টা করছিল? হ্যাঁ।
ছেলেধানি করার চেষ্টা করছিল। এখন কি চাইছেন? এখন চাইছি তাদের মানে এই কেসটা ওরা ঘটিয়েছে যেন তাদের শাস্তি চাই, তারা যেন শাস্তি পায়। মানে কোনো রাজনৈতিক দল করে যারা এই ঘটনা ঘটেছে? বিজেপি করে, আমি তৃণমূল করি, সেখানে তারা একটা একসাক্ষী করে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটিয়েছে। আপনি ইতিমধ্যে প্রশাসনকে জানিয়েছেন, পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি, জানাতে তারা কেসটা নিয়েছে, নিয়ে আমাকেই ঘুরিয়ে বলছে যে বাড়ি যাওয়া যাবে না। আপনার নাম? চম্পা মালিক। কোথায় থাকেন? চিলারাঙ্গি আরামবাগ। আরামবাগে। দেখুন, এটা তৃণমূলের সম্পূর্ণ চক্রান্ত। এরকম কোনো ঘটনাই ঘটেনি। একটা হরিনামের অনুষ্ঠানকে কেন্দ্র করে দুটো বাচ্চা ছেলে, মানে 18 কোনো রকমে পার হয়েছে, 18-19 বছরের ছেলে, ওই মহিলার বাড়িরই ছেলে, তার ভাসুরপো, মানে ওই ছেলেটির নামে যে অভিযোগ উঠেছে সেই ছেলেটির কাকিমা হয়। তো দুটো ছেলেতে ঝগড়া করছিল, তার মা এসে ওই অপর একটি ছেলেকে মারধর করে। সেই অবস্থায় মারধর করার সময় ওই ছেলেটি ওই মহিলাকে ঠেলে দেয়, তো পড়ে যায় স্বাভাবিক। তো সেখানে তার একটা মিথ্যে অভিযোগ করছে, তাকে নাকি ধর্ষণ করা হয়েছে। এটা তৃণমূলের চক্রান্ত, ভোটের আগে বিজেপিকে দমানোর চেষ্টা। এটা সম্ভব নয়। আমরা ওই যে ডাক্তার হসপিটাল থেকে সার্টিফিকেট দিয়েছে কোনো পরীক্ষা না করেই ধর্ষণ বলে উল্লেখ করেছে সার্টিফিকেটে, সেই সার্টিফিকেট নিয়ে আমরা অলরেডি কোর্টে কেস করেছি ওই ডাক্তারের বিরুদ্ধে। সত্যটা কিছুদিনের মধ্যেই প্রমাণ হয়ে যাবে। আপনার নাম? পুরঞ্জয় যাদব, আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। পান্ডুয়া বিস্ফোরণ কাণ্ডে দায় কার? অভিযোগ করছে মৃত শিশু 4th শ্রেণীর ছাত্র রাজ বিশ্বাসের প্রতিবেশীরা। লোকসভা ভোটের 3য় দফার আগেই পান্ডুয়াতে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ওই ছাত্রীর, ওই কিশোরের। এখন প্রশ্ন, এই যে শিশুর মৃত্যু, এর দায় কি রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর নয়, রাজ্যের পুলিশের নয়? সেই খবর দেখতে থাকুন। ঘটেছে যে একটা বাচ্চা মারা গেছে, কি জানতে পারছেন কিভাবে? এই মর্মান্তিক ঘটনা ঘটছে তো একমাত্র শুধু এই ভোটের জন্য। আমরা চাই সব রাজনৈতিক দলদের অনুরোধ করছে, হয় ভোট বন্ধ করুক, নাহলে একদম পুরো রাষ্ট্রপতি শাসন দিক। আমাদের এই ভোট চাই না। আমাদের গ্রাম গাঁয়ের মানুষজন আমরা মরে বেঁচে করে ভোট দিচ্ছি, অথচ আমাদেরই বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে, তারা উপরে বসে রাজনীতি করছে। মানে আপনারা মনে করছেন কোনো রাজনৈতিক দল ছাড়া কি এতদিন তো হয়নি? এই বাচ্চাটা কয়েকবার ওই পান্ডুয়া যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, কিন্তু এই ভোটের সময় গেল আর ভোটের সময় বোম, যেখানে খুশি সব বোম বেরোচ্ছে। ওর নাম কি ছিল? রাজ বিশ্বাস। বয়স কত? 3-তে পড়ে। হ্যাঁ, 10 বছর। এটা কোন জায়গা? এটা পাল্লা 1 নং ডিভিসি। কি চাইছেন আপনারা? আমরা চাই যারা প্রকৃত দোষী তাদেরকে একদম ডাইরেক্ট শুট করে দিই। গতকালই বাচ্চাটার বাড়ি আসবার কথা ছিল, আমরা ভাবতে পারিনি যে ওকে আমরা লাশ হিসেবে নিয়ে আসবো। আপনার নাম? আমার নাম রবীন মাহাতো, বাড়ি পাল্লা রোড, পাল্লা ডিভিসি 1 নম্বর। আমরা প্রতিবেশী। কবে গেছিল? মানে বাচ্চাটা বাচ্চাটা গেছিল, হ্যাঁ, দিন 10 আগে গেছিল। গতকালই আসার কথা এখানে, তাই লাশ নিয়ে আমাদের আসতে হলো। জানতে পারলেন এবং কখন জানতে পারলেন? ব্যাপারটা ধরুন 8টা, সাড়ে 8টা নাগাদ। আমি অবশ্য যখন ঘটনাটা ঘটে তখন আমি বাড়ি ছিলাম না, আমি একটা কাজ করি, আমি ডিউটি গেছিলাম। তখন আমার বাড়ি থেকে ফোন গেল যে বাড়িতে ভীষণ একটা অসুবিধা হয়েছে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। বাড়ি এসে দেখলাম ওই বাচ্চাগুলো খাদের পাড়ে খেলতে গেছিলো, ওখানে ছাই রাখা ছিল, ওই ছাইয়ের নিচে বোমা রাখা ছিল। এবার ওরা খেলতে গেছে, এবার ওরা হয়তো ওইটা দেখে ওদের মনে কৌতূহল জেগেছে। ওরা কি ওটা ধরেছে না ওদের পায়ের আঘাতে ফেটেছে সেটা জানি না, ওটা ওখানে ফেটে গিয়ে ওরা
তিনজনই ওখানে আহত হয়, মানে একজন তো জায়গায় চলে যায়, আর একজনের হাত থাকে না, একজনের পা থাকে না। এরকম পরিস্থিতিতে পুলিশও আসে, পুলিশ এসে তাদের উদ্ধার করা হয়। আমি এই যে এখানে এখন আসছি, ও আমার বাড়ির পাশেই সম্পর্কে এই বাচ্চাটার মা আমার ননদ হয়, ওই জন্য আমি আজকে এখানে এলাম এদের দেখতে। তা আমি চাই যে আমার পাড়ার লোক হচ্ছে, আমরা ওখানে সত্যি ভীষণ আতঙ্কে আছি, তার কারণ এইরকম ঘটনা আমরা কোনোদিন দেখিনি আগে। তারা মোটামুটি একজনকে পিজিতে ভর্তি করা হয়েছে, ওর সার্জারিটা হয়েছে, আর একজন চুচড়ো হসপিটালে আইসিইউতে আছে, এখনও ওর মানে জানা যায়নি যে কী অবস্থায় আছে। এখন আমাদের কথা হচ্ছে যে জীবনটা তো চলে গেছে, এটা তো ফিরে পাওয়া যাবে না। এবার আপনাদের এই সাংবাদিকতার মাধ্যমে এটা বলতে চাই যে যে বাচ্চাগুলোর এই যে ক্ষতিপূরণ হলো, মানে যে দুর্ঘটনা ঘটে গেল, এরা তো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। এদের জীবনটা যে যদি সুরাহাভাবে চলার জন্য সরকার যদি এদের পাশে দাঁড়ায়, এদের অর্থনৈতিক কন্ডিশনটা খুব খারাপ, একটা বাচ্চার বাবা নেই, বিধবা মা, আর একটা বাচ্চা অর্থনৈতিক কন্ডিশন, আর এই যে আমার ননদ আছে, এই নন্দাই তো সামান্য সবজির ব্যবসা করে খায় আমি যতদূর জানি, তাই এর তো মানে অর্থনৈতিক কন্ডিশন খুবই খারাপ। আমি চাইবো যে রাজ্য সরকার যেন এদের পাশে দাঁড়ায় এবং এর যথাযথ ক্ষতিপূরণ মানে আমরা চাই আর কি, ক্ষতিপূরণটা যেন আমরা আপনাদের এই সাংবাদিকতার মাধ্যমে যেন সরকারের কাছে এই মেসেজটা যায়। লকেট চট্টোপাধ্যায় দেখা করেছেন? হ্যাঁ, লকেট চট্টোপাধ্যায় উনি ওখানে, আমরাও ছিলাম, আমরা ওখানে রোডটা অবরোধ করার পরেই আপনার ওই যারা বোমা উদ্ধার করে ওদের আনা হলো, ওখান থেকে আরও তাজা বোম উদ্ধারও হয়েছে, ওই জন্য আমরা আতঙ্কেও আছি। কিন্তু সবই ঠিক আছে, যা তদন্ত করেছে ঠিক আছে। এটা কি মনে হচ্ছে কারা রেখেছিল? এবার সেইটা বলতে পারবো না কারা রেখেছে, সেটা তো তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে না, সেটা তদন্ত করলেই বেরিয়ে আসবে। আমরা চাই তদন্ত হোক, আর এই বাচ্চাগুলোর এই যে পরিবারটা, এই পরিবারটার সামনে মানে সঙ্গে যেন সরকার থাকে, এদের অর্থনৈতিক দিক দিয়ে যেন সহযোগিতা করা হয়। এরা যেন, এই আর একটা বাচ্চা আছে, এরা তো খুবই খারাপ, এদের তো মানসিক দিক দিয়ে ওরা ভেঙে পড়েছে, এরা কতদিনে কাজ করতে পারবে সেটা তারও ঠিক নেই। এই জন্য এদের পাশে যেন সরকার দাঁড়ায়। আপনাদের সাংবাদিকতার মাধ্যমে আমি এটা বলতে চাই যে এদের পাশে যেন পরিপূর্ণভাবে দাঁড়ায়, এবং যে বাচ্চা দুটো অসুস্থ আছে তাদের পাশেও যেন দাঁড়ায়, তাদেরও জীবনের দায়ভার যেন সরকার নেয়, তার কারণ তারা কিন্তু আর পরিপূর্ণ জীবনে ফিরে আসতে পারবে না, তাদের জীবনটা কিন্তু অপরিপূর্ণই থাকবে। ওই জন্য আমি চাইবো, বা আমার পাড়া প্রতিবেশী যারা আছে, আমরা সবাই চাইবো যেন সরকার এদের পাশে দাঁড়ায়, পাশে দাঁড়িয়ে যেন এদের সুরাহাটা ফিরে পাই আমরা, এটাই চাইছি। আমার নাম গীতা রাজা, বাড়ি 3 না, ওই যেখানে হয়েছে আমার ঘর থেকে ঘটনাটা ঘটেছে 100 ফুট দূরত্বে। যে আমি সেকেন্ড হয়েছি, পরের বার ফার্স্ট হয়ে দেখাবো। কি বলেছিল একটু বলুন না। বলেছিলাম যে মা আমি ভালো রেজাল্ট করেছি, তারপর মামা বলেছিল যে আরও ভালো রেজাল্ট করবো, আমি বলেছিলাম যে আরও ভালো রেজাল্ট করবো, বলেছিল এরপরে এবার চেষ্টা করবো আমি ফার্স্ট হব। কালকে প্রশাসনিক কর্মকর্তা বা কোনো নেতা মন্ত্রী আপনার সঙ্গে কথা কিছু হয়েছে? না, প্রশাসনিক বলতে কথা বলেনি, লকেট চ্যাটার্জি এসেছিল, উনি কথা বলেছিল। উনি কোনো প্রতিশ্রুতি কিছু দিয়েছে? উনি বলেছিল বিচার হবে, তদন্ত হবে, ফাঁসি হবে তাদের। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2টো ছিল। ও বড় না ছোট? ও বড় ছিল। ছোট, আচ্ছা। ওর নামটা একটু বলবেন? না, রাজ বিশ্বাস। কালকেই আসার বাড়ি মানে মামা বাড়ি থেকে আসার কথা ছিল? না, কালকে আসার কথা ছিল না, আজকে ওর বাবা নিয়ে আসবে সেই কথা ছিল। আচ্ছা, কি চাইছেন এখন? আমি চাইছি যারা এর সাথে যুক্ত আছে তারাই শাস্তি পাক, ঠিকঠাকভাবে তদন্ত হোক। এরকম ভাবে যাতে মায়ের কোনো গোল খাই না। আর আমার মতো আর কোনো যেন মায়ের খোলা এইভাবে খালি হয় না। আমার কাছে আমি জানি আমার কি চলে গেছে, আমি তো আর ফিরে পাবো না। আমি চাই যেন বিচার হয়, সঠিকভাবে শাস্তি হয়। আপনার নামটা একটু বলবেন? আমার নাম অপর্ণা বিশ্বাস। থ্যাংক ইউ। যে এইরকম ঘটনা ঘটেছে, আমি তখন ঘুম থেকে উঠলাম 8টার দিকে উঠলাম, উঠে তখন আমার ফোন করলো, আমার শালা ফোন করলো যে এরকম অবস্থা, মানে ফোনে শুনলাম যে রাজের শরীর খারাপ। দিয়ে আমি এখান থেকে 4 চাকা ভাড়া করে গেলাম, গিয়ে ওইখানে বাড়িতেও যাইনি, বাড়িতে একবারে পুরো থানায় গেলাম। থানায় গিয়ে ওইখানে থানার পুলিশগুলো বললো যে তোমার বাবু ঠিকই আছে, কিন্তু আমি জানি যে আমার বাবু ঠিক নাই, আমি জানি না, কিছু বলতে চাই না। কি চাইছেন? দোষীরা শাস্তি পাক সেটা চাইছেন তো?
দুর্গাপুরের বেনাচিটিতে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে মুখ্যমন্ত্রীর রোড শো। প্রান্তিক পাঁচ মাথা থেকে ভিরিঙ্গি মোড় পর্যন্ত সেই খবর ক্যামেরা বন্দী হলো বাঁকুড়া টিভির পর্দায়। আপনারা সেই খবর দেখতে থাকুন বাঁকুড়া টিভিতে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই পদযাত্রা শুরু হবে। আমাদের মধ্যে আমাদের জেলা সভাপতি বিধায়ক বাংলা চক্রবর্তী উপস্থিত হয়ে গেছে, মন্ত্রীমশাইরা উপস্থিত হয়েছে এবং নেতৃত্বরা উপস্থিত হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই পদযাত্রা শুরু হবে। রাস্তার দুধারে যারা তাদের কাছে অনুরোধ, আপনারা রাস্তার দুধারে যে দড়ি আছে সে দড়ি বাইরে দাঁড়াবেন এবং প্রশাসনকে সহযোগিতা করবেন। জয় বাংলা, জয় বাংলা। বাইরে চলে যান, প্রশাসনকে সহযোগিতা করুন। বাইরে চলে যান। জয় বাংলা, জয় বাংলা। दीदी काम, दीदी इमोशन है। वो केवल एक राजनेता या मुख्यमंत्री नहीं है, वो एक भावना है और भावना होती है सबके अंदर। वो दीदी के लिए सबके मन में भावना है, प्यार है, सम्मान है और ये सब उन्हीं का जादू है। आपने वर्तमान में 80,000 लोग, कल गैमन ब्रिज पर कार्यक्रम हुआ, वहाँ 35-40 हज़ार लोग। यहाँ पर तो अभी तक जो हमने देखा वो 60-70 हज़ार था, पूरा देख नहीं पाए, लाख को टप जाएगा। ये बस दीदी है, दीदी के अलावा कोई नहीं। देखिए, हमको दीदी का आशीर्वाद मिला, हम दीदी का सेनापति हैं और हमारे बाबा दीदी को बेटी की तरह मानते थे। हम दीदी को अपने बड़ी मान मानते हैं। दीदी के लिए मेरे खून का एक एक कतरा हम दे देंगे। जब तक जिंदा हैं या जब तक राजनीति में रहेंगे, दीदी के साथ रहेंगे, कहीं नहीं जाएंगे। প্রধানমন্ত্রীকে সম্মান করলেও সভাস্থল নিয়ে আপত্তি হুগলির চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। পাল্টা আক্রমণ অসিতকে হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। দেখুন সেই খবর। পার্টির পক্ষ থেকে তুষারকান্তি মজুমদার, প্রেসিডেন্ট হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, একটা চিঠি জমা দেন এবং তিনি আবার সেক্রেটারি হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এই দুটো চিঠি ডিএম এর কাছে জমা করেন। ডিএম ম্যাডাম এই চিঠির বেসিসে ফার্স্ট গ্রাউন্ড ওদের মিটিং করার জন্য পারমিশন দিয়ে দেন, পারমিশন ফার্স্ট গ্রাউন্ডের, এবং সেকেন্ড গ্রাউন্ড তারও হেলিপ্যাড নামার পারমিশন দিয়ে দেন অ্যাজ এ প্রেসিডেন্ট। বাট এর তো একটা সংবিধান আছে। আমি সেক্রেটারি বা আমি প্রেসিডেন্ট, আমি একা একা সিদ্ধান্ত নেওয়ার তো মালিক নই।
ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি মিটিং করতেই পারেন, তার মিটিং এর জায়গা নিশ্চয়ই দেবার উপযুক্ত দেওয়া উচিত। কিন্তু চুঁচুড়া হুগলি জেলার হেডকোয়ার্টার এবং এই চুঁচুড়ার 3টে মাঠ, ক্রীড়া প্রেমী যারা চুঁচুড়ার, তাদের জীবন, তাদের প্রাণ এবং খেলোয়াড়দের এটা একটা মনের তাগিদে তারা এই মাঠটাকে ব্যবহার করে। 2011-এ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবার পর আমরা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের টাকা পেয়েছি গভর্নমেন্টের, এবং এই দুটো মাঠ করার জন্যে তদানীন্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র এবং অরূপ বিশ্বাস মাঠ করার জন্য টাকা দিয়েছেন। আমরা মাঠ তৈরি করেছি, এখানে সিএবি, আইএফএ সমস্ত খেলা হয় এবং ভারতবর্ষের গর্ব টিচার সাধু থেকে অনেক প্লেয়ার এই মাঠ থেকে খেলে তৈরি হচ্ছেন। মাঠ মিটিং করলে এবং হেলিপ্যাড করলে মাঠের যে অপূরণীয় ক্ষতি হবে, সেই ক্ষতি আগামী 2 বছরেও আমরা মেরামত করতে পারবো না। আমি একবারও বলছি না যে এই মাঠ করা যায় না, আমি বলছি প্রধানমন্ত্রী মিটিং করুন, তিনি তার হেলিপ্যাড ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং উডম্যান ক্লাবের মাঠে নামান, এবং যেটা আমার বক্সিং গ্রাউন্ড আছে, আমরা তো দিই, সিপিএমও চেয়েছে, দেখুন দাও, এই গ্রাউন্ডই তো চেয়েছে, আমরা এই গ্রাউন্ড দিচ্ছি সিপিএম কে। কখনো সেন্ট্রাল গ্রাউন্ডে যে মাঠ আমরা তৈরি করলাম বিগত বামপন্থী সরকারের সময়, এ মাঠগুলো তো গরু মোষ অসামাজিক কাজ, আর যেহেতু আপনারা প্রেস রিলিজ করবেন আমি বাকি কথা বলতে পারছি না। আমার ছোট ছোট ছেলে মেয়েরা দেখবে, আমার মা বোনেরা দেখবে, তাদের সম্মানে লাগবে এই মাঠে কি হতো আমি বললে। তাহলে আমি সেটা বাদ দিয়েই বলি যে প্রধানমন্ত্রী সভা অবশ্যই করুন, অনেক জায়গা আছে আরো চুঁচুড়া, দেখুন ওদের দল কোথায় করা যায়। খেলার মাঠের দরকার, এটা আমি মনে করছি উদ্দেশ্য প্রণোদিত ভাবে হচ্ছে, খেলার পরিবেশকে নষ্ট করার জন্য হচ্ছে এবং চুঁচুড়ার ক্রীড়াপ্রেমী মানুষের মনে আঘাত দেবার জন্য হচ্ছে। ভারতীয় জনতা পার্টি খেলার মর্ম বোঝে না, যার জন্য যারা অলিম্পিক প্লেয়ার তাদের ওদের এমপি অসম্মান করে। যে খেলার খল বোঝে না সে বিসিসিআই এর প্রেসিডেন্ট হয়, ওই অমিত শাহর ছেলে। এদের কাছ থেকে কি আশা করব আমরা? আপনারা দেখুন ওই যে মাঠে অলরেডি লরি করতে মাল করতে শুরু করেছে, এখানে একটা এক্সিস্টিং কমিটি আছে, যে কমিটি নির্বাচনের মাধ্যমে তৈরি হয়, নির্বাচন হয়, সারা হুগলি জেলার যারা রেজিস্টার্ড ক্লাব, যারা আমাদের মেম্বার, তাদের ভোটে কমিটি হয়। এখানে একটা চিঠি দিয়ে দিলেন সেক্রেটারি, দেখুন ডিস্ট্রিক্ট ইউথ অফিসার দিয়ে দিলেন, তিনি সেক্রেটারি, ওর সাথে আমার কোর্টে দেখা হবে, কোর্টে দেখা করব। তিনি জীবনে অ্যাসোসিয়েশনটা চলছে কি করে খবর নিলেন না, অ্যাসোসিয়েশনটা চলছে কি করে খবর নিলেন না, কটা ঘর আছে এখানে যদি উনি বলতে পারে আমি এমএলএ থেকে রিজাইন দেবো। উনি তো সেক্রেটারি, তাহলে ওনাকে তো বলতে হবে এখানে কি কি আছে। উনি বলতে পারলে আমি রিজাইন করব, যে এখানে কি হয়, কটা ঘর আছে, কি ইউজ হয়। নিজেকে সেক্রেটারি বলে জাহির করলেন, এটা ফৌজদারি মামলা হবে, ক্রিমিনাল কেস হবে।
ক্রিমিনাল কেস হবে যে উনি নিজে সরকারি পদে অমর্যাদা করে এই মিথ্যা সার্টিফিকেট দিয়েছেন যাতে হেলিপ্যাড এবং অন্যান্য কাজ শুরু করা যায়। আমি আবার বলছি, প্রধানমন্ত্রী মিটিং করুন, প্রধানমন্ত্রী মিটিং করুন, ডিএসএ তাকে সাহায্য করবে। ডিএসএ 2 সেক্রেটারি বসে আছে, ডিএসএ ওয়ার্কিং প্রেসিডেন্ট বসে আছে, আর প্রেসিডেন্ট তো মিটিং না করেই পারমিশন দিয়ে দিয়েছে। তার তো বাকি মেম্বারদের দরকার নেই, তিনি তার প্রেসিডেন্টের ক্ষমতা ইউজ করেছেন। বাট আমরা সবাই বসেছি, আমরা এর তীব্র নিন্দা করছি। নিন্দা করেও যেহেতু ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমরা প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করি, তাই আমরা বলছি ফার্স্ট গ্রাউন্ডে উনি হেলিপ্যাড করুন, আর থার্ড গ্রাউন্ডে পাবলিক মিটিং করুন। আমরা দেব না একবারও বলছি না, সর্বনাশ হবে আমাদের বুকে যন্ত্রণা হবে, পাথর চাপা হবে, পাথর পড়বে। তা সত্ত্বেও আমরা বলছি যেহেতু প্রধানমন্ত্রী, তাই তিনি মিটিং করুন, ফার্স্ট গ্রাউন্ডে হেলিপ্যাড করুন, যেখানে উদ্যান ক্লাব আছে, টাউন ক্লাব আছে, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন আছে এবং বক্সিং ক্লাব আছে। প্রধানমন্ত্রীর নাকি 3টে হেলিপ্যাড নামবে, 3টে কেন 5টা নামুক, আমাদের দেখার দরকার নেই। ভারতবর্ষের অর্ধেক মানুষ খেতে পাচ্ছে না, উনি 3খানা হেলিপ্যাড নিয়ে আসবেন, আসুক, তাতে কোনো আপত্তি নেই। বাট আমরা বলছি উনি চুঁচুড়ার ক্রীড়াপ্রেমী মানুষের আর কত সর্বনাশ করবেন, ক্রীড়া জগতের মানুষের আর কত সর্বনাশ করবেন। মাঠঘাট তো অনেক আছে। বাংলার মুখ্যমন্ত্রী আসতে চেয়েছেন, আমরা তাকে বলেছি ডানলবের মাঠে চলুন, ডানলব মাঠে আমরা করব। আমরা তো বলিনি চুঁচুড়া মাঠে করুন, হয়তো চিফ মিনিস্টার টাইম দেবেন আমাদের, আপনারা দেখবেন ডানলব মাঠে হবে। ডানলবে তো প্রাইম মিনিস্টার মিটিং করে গেছেন, তা হঠাৎ চুঁচুড়া মাঠের দরকার। চুঁচুড়া মাঠের যেহেতু আমরা মাঠটাকে তৈরি করেছি, মাঠটা সর্বনাশ করা দরকার, ক্রীড়া প্রেমীদের মনে ব্যথা দেওয়া দরকার। এরা তো মানুষকে ব্যথা দেওয়ায় অভ্যস্ত, করুন উনি। বাট আমরা ডিএমকে চিঠি দেব, চিঠি গেল ডিএমকে আমরা বলবো আপনাদের উত্তর। চিঠি আমরা করেছি স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, 2 সেক্রেটারি সই করবে। আমরা 15 মিনিটের মধ্যে ডিএম অফিসে চিঠি লাগাবো। আমরা বলছি ফার্স্ট গ্রাউন্ড আপনি হেলিপ্যাড করুন এবং থার্ড গ্রাউন্ড মিটিং এর জন্য নিন, সেকেন্ড গ্রাউন্ড কোনো অবস্থাতেই আমরা দেব না। এবার বলুন আপনার চুঁচুড়ার মানুষের কাছে নতজানু হয়ে হাত জোড় করে বলবো, দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেহারা, আর কিছু নয়। তারা বুঝবে। আমি চুঁচুড়ার মানুষকে বলবো, আমার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন বলবে নরেন্দ্র মোদীর চেহারা দেখুন। বললাম তো, এখন টোটালটাই নির্বাচন কমিশনের আন্ডারে, আর নির্বাচন কমিশন তো ওদের দালাল করবে। চুঁচুড়ার মানুষ বিচার করবে কোনটা ঠিক কোনটা ভুল। এই কথাটা ঠিক নয়। প্রশাসন তৃণমূলের রঙ্গুলি হেলনে কাজ করে না, তার প্রমাণ হুগলির ডিএম এবং সিপি। শুনুন, আমি বন্ধ করার কথা একবারও বলছি না, আপনারা ভুল ব্যাখ্যা করবেন না। প্রধানমন্ত্রী মিটিং করুন, ফার্স্ট গ্রাউন্ডে হেলিপ্যাড করুন, আর থার্ড গ্রাউন্ডে মিটিং করুন, গোল পোস্টের বাইরে ডায়াস করুন। আর যদি করেন ক্ষমতার জোরে, জোর করে, আমাদের কিছু করার নেই, করবে ক্ষমতার জোরে করবে। তার ডিএম আছে, তার সিপি আছে, এরা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে। হ্যাঁ, ওই যেমন ইউথ অফিসার লিখে দিয়েছে নিজেকে সেক্রেটারি। ক্ষমতার অপব্যবহার যদি করে, আমরা নির্বাচনের আগে
চুচুড়ার মানুষকে বিব্রত করতে চাই না, অর্থাৎ করতে পারি অনেক কিছু। আমি 160টা ক্লাবকে 5 লক্ষ টাকা করে দিয়েছি, তাদের নিয়ে আমি ধর্নায় বসবো, বাট আমি চাই না প্রধানমন্ত্রীর অসম্মান হোক। প্রধানমন্ত্রীর ওনারটা বলেনি, প্রধানমন্ত্রীর অসম্মান হোক চাই না। তাই তিনি ফার্স্ট গ্রাউন্ডে হেলিপ্যাড করুন, থার্ড গ্রাউন্ডে মিটিং করুন, আমরা সেই কথা ডিএমকে জানাচ্ছি। এরপর ওরা ঠিক করবে কি করবে। আর চুচুড়ার ক্রীড়াকর্মী মানুষ তারা সিদ্ধান্ত নেবে। আমরা আমাদের প্রতিবাদের কথা আপনাদের মাধ্যমে জানালাম। না, এটা হয় না। ডিএমসিপি নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেলে নির্বাচন কমিশনের আন্ডারে, আর নির্বাচন কমিশন তো বিজেপির কেনা হয়ে গেছে। আর 2 নম্বর আপনি যেটা বলছেন যে ডিএম মিটিং ছাড়া পারমিশন দিল, তারা ওরা ডিএম এর কাছে না গিয়ে চিন্তা করতে দিল না কেন? ডিএম তো জেলার স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, দিতেই পারে, এ নিয়ে আমার বক্তব্য নেই। তিনি আমাদের প্রেসিডেন্ট, তার অধিকার আছে এটা নেয়ার, এটা নিয়ে আমি কিছু বলছি না। বাট উনি পারমিশন দেওয়ার আগে ওনার বডির সাথে বসা উচিত ছিল। আমি ডিএম দিতে পারেন না এটা বলছি না, আমাদের সাথে বসে আমরা মানতাম না উনি দিচ্ছেন, বাট আমাদের সাথে তো বসলেনই না, উনি পারমিশন দিয়ে দিলেন। অবশ্যই ঠিক করেনি, কমিটির সাথে বসে করতেন। আমরা তো বলছি না দেব না, আমরা বললাম দেব না। আমরা তো প্রধানমন্ত্রীকে সম্মান করি, ওরা মুখ্যমন্ত্রীকে সম্মান করুক না করুক, আমরা প্রধানমন্ত্রীকে সম্মান করি। তাই বলছি প্রধানমন্ত্রী মিটিং করুন, বাট ফার্স্ট গ্রাউন্ডে হেলিপ্যাড করুন, থার্ড গ্রাউন্ডে যেটা ডিভিশনাল কমিশনারের পাশে মাঠ সেটাই করুন, গোলপোস্টের বাইরে মানে ডাস করুন। আপনি বলছেন মাঠে মিটিং হলে মাঠ নষ্ট হবে, ক্ষতি হবে, বুকে পাথর চাপা দিতে হবে। এখানে তো ফার্স্ট গ্রাউন্ডটা তৈরি মাঠ, সেখানে এই মাঠকে না দিয়ে ওই মাঠ দিতে চাইছেন আপনি, তৈরি মাঠ নষ্ট করার ক্ষেত্রে কেন যাচ্ছেন? হেলিপ্যাড খুঁজতে হবে, এটা খোলা, খুললে পরে তৈরি করতে পারবো আমরা, কিন্তু ওটা তৈরি হওয়া মাঠ, ওই মাঠটা খুলে যদি কমপ্লিট হয় সেটা বুকে পাথরই চাপা পড়বে। 3খানা হেলিপ্যাড হবে, এখানে যদি 3খানায় হেলিপ্যাড হয় এটা ওপেন মাঠ, এখানে সব বাচ্চারা খেলে, সব ক্লাব খেলে। আমরা এটাকে আস্তে আস্তে, পাথর চাপা তো পড়বে, ফার্স্ট গ্রাউন্ড নিলেও পাথর চাপা পড়বে। এখানে হেলিপ্যাড করতে এসেছিল সঞ্জয় বানসাল, করতে দিইনি আমরা। সঞ্জয় বানসাল এখানে হেলিপ্যাড করছিল, আমরা করতে দিইনি, বাট সেন্ট্রাল গভর্নমেন্ট করবে, নির্বাচন কমিশনের আন্ডারে এখন সবাই করুন। পাথর চাপা দিয়েও সহ্য করব, কিন্তু সেকেন্ড গ্রাউন্ড সহ্য করব না, তাতে যা করতে হয় করব। ডিএম যেমন পদাধিকার বলে প্রেসিডেন্ট, ইউথ অফিসার কি পদাধিকার বলে করতে দিয়েছেন? না না না, কখনোই না। আমি 13 বছর আছি এখানে, 13 বছরে কোনো ইউথ অফিসার এখানে সেক্রেটারি হয়ে আসেনি। উনি গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের দালালি করার জন্য এটা করেছেন। আমি এটা কোর্টে যাব, কোর্ট প্রমাণ করবে উনি সেক্রেটারি কিনা। আর এটা নির্বাচিত কমিটি, তো হাওয়ায় বসানো কমিটি নয়, ভোট করে কমিটি হয়েছে। ভোটের সময় তিনি কোথায় ছিলেন? মিটিং হোক আর না হোক, ইউথ অফিসারের ক্ষেত্রে ফৌজদারি মামলায় যাচ্ছে। সবই যাব। কেন উনি মিথ্যা সার্টিফিকেট দিয়েছেন, কেন দিয়েছেন? করে উনি হচ্ছেন ডিস্ট্রিক্ট যে ইউথ অফিসার, আপনাদেরকে যে মাঠের এনওসি দিয়েছে, ওনার নামে উনি কোর্টে মামলা করতে চলেছেন। ডিএমকে আবেদন জানিয়েছেন এই মুহূর্তে যে সেকেন্ড গ্রাউন্ডে যাতে কোনোভাবে হেলিপ্যাড না করা হয়। দীর্ঘ প্রচেষ্টায় ওই মাঠটাকে তৈরি করা হয়েছে, ওই মাঠে না করা হয়, ফার্স্ট গ্রাউন্ডে যেন হেলিপ্যাড করা হয়, থার্ড গ্রাউন্ডে যেন মিটিং করা হয়, থার্ড গ্রাউন্ডে গোলপোস্টের বারের পিছনে আপনার স্টেজ করা হয়। উনি যেন এটা যেন উনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন, উনি একদম যেভাবে বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলে নিন, সবচেয়ে ভালো হবে। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এত যখন উনি জানেন, ডাইরেক্ট কথা বলুক, ডাইরেক্ট ওনাকে জানাক। ওনাদের তো অনেক বড় বড় কানেকশন, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুক, এটাই ভালো হবে। এরকম বলার কারণ বললাম তো, পাগলের প্রলাপ,
পাগলের প্রলাপ দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুক, উনি কোথায় সভা করবেন, উনি মাঝখান থেকে কোথায় নাক গলাচ্ছেন। বাঁকুড়ার বাস্তুসায়রে মুখ্যমন্ত্রীর জনসভা হয়ে গেল। বহু পুরানো বসে থাকা তৃণমূল নেতা কর্মী এই সভায় যোগ দেন নিজেদের ইচ্ছায়। তবে তারা ভোটযোগ্য দলের হয়ে কাজ করবেন কিনা সেটা প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে গোটা বিজেপি লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে, যেহেতু তারা এখনো পর্যন্ত দলে বাধ্য। দেখতে থাকুন সেই খবর।